Bismillahirrahmanirrahim. So let's start our today's session. That it is going to be our 19th lecture, and today we'll be discussing on the simulation speaking part 1 and part 2 of IELTS exam. Today what we will actually try to focus, and we will try to learn some of the real life situation where English could be employed. So as you know, English is not just a collection of grammar rules. সবসময় এটা আমরা গ্রামার রুলস শিখি, এটা কিন্তু আমরা গ্রামার রুল একেবারে নোটে খাতায় তুলে রাখার বিষয়টা কিন্তু ইংলিশ শেখাটা না। এটা it's all about how you are using those tools in your communication. Okay, so it is a tool for communicating ideas in different situations. Okay, so every day আমরা যখন প্রতিদিনই কোনো রকম সিচুয়েশনে আমরা অপিনিয়ন বলি, আমরা কোনো বিশ্বাসের কথা বলি, আই বিলিভ, আই থিঙ্ক, এরকম যখন ডেইলি রুটিনের কথা বলি, যখন আমাদের আশেপাশে কি ঘটতেছে, আমাদের কেন কিছু করা উচিত, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন আমি কিছু করেছি, সব বিষয়টা ব্যাখ্যা করতে হয়, আমাকে যদি ইনফরমেশন দিতে হয়, আমাকে যদি কমিউনিকেট করতে হয় অন্যদের সাথে, এরকমভাবে সিচুয়েশন তো আমরা ডেইলি বেসিসে পড়ে থাকি। সো প্রত্যেকটা সিচুয়েশনই এক একটা স্ট্রাকচার ডিমান্ড করে, এবং এই স্ট্রাকচারগুলোকেই আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। যেমন একটা স্ট্রাকচার না আমরা কথা বললাম একটু আগে, তাই। সো আজকের লেসনে আমরা যেটা শিখবেন আপনারা, এবং যেটা আমরা শেখার চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব, when, why and how to use different English sentences structured naturally in real life communication. Our goal is not to memorize grammar rules, but to recognize the situation first and automatically choose the appropriate sentence structure. আপনার সিচুয়েশন ওয়াইজ আপনার সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে যে ফিউল করবে, আপনার ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি ফর্মুলেটেড হয়ে যাবে। তাহলে আপনাকে আর কথা বলতে বলতে এটা মিনিং এর দিকে খেয়াল করতে হবে না, এটার স্ট্রাকচারের দিকে খেয়াল করতে হবে না, আপনি স্ট্রাকচার ওয়াইজ আপনি এটাকে এমপ্লয় করবেন। সো এভরিডে উই এক্সপ্রেস আওয়ার ওপিনিয়ন্স, share our beliefs, talk about facts, describe our daily routines, and mention activities that happen regularly. This situation do not describe actions happening at this moment. Instead, they describe things that are generally true or happen repeatedly. একই জিনিস বারবার নিয়মিতভাবেই ঘটে, সেই সিচুয়েশনের কথা বলছি। ইংলিশ ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে আমরা সিম্পল প্রেজেন্ট, এখানে কোনো রকমের আমরা বি ভার্ব নিয়ে আসবো, মানে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কোনো ভার্ব নিয়ে আসবো না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এই সেন্টেন্সগুলোর কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যেটা হ্যাঁ বোধক বাক্যগুলোতে কখনোই কোনো রকমের হেল্পিং ভার্ব আমরা ছাড়াই আমরা সেন্টেন্স বলবো। আমরা অনেক সময় বলি আই এম প্লে বলে ফেলি, আই এম প্লে ফুটবল। সো এই যে বি ভার্বগুলো চলে আসে শুধু শুধু, এখানে এটা অপ্রয়োজনীয় এবং এটা সেন্টেন্সটাকে ভুল করে দেয়। সো আমরা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রেজেন্ট সিম্পল আসলে এই রেঞ্জটা কত দূর, কোন কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করব, এবং সেখানে ভার্বগুলো কি থাকবে। যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সে যেই ভার্বই হোক, সেটা ডু ভার্ব হতে পারে, সেটা অ্যাকশন ভার্ব হতে পারে, সেটা স্টেটিভ ভার্ব হতে পারে, সেটা আপনার পজিশন যে বোঝায় হ্যাভ হতে পারে, ডু হতে পারে, বি হতে পারে, প্লে, অ্যাকশন, যে কোনো অ্যাকশন ভার্ব হতে পারে, এগুলোর প্রেজেন্ট ফর্ম। এই ধরনের সেন্টেন্সে আপনার শুধু একটা ভ্যারিয়েশনস মাথায় রাখতে হয়, যদি সাবজেক্টটা ডুয়ার, এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একজন ব্যক্তি, যেটা হি, শি, নাম, কোনো দ্য ক্যাপ্টেন, ওকে, সো দ্য কুইন, দ্য স্টুডেন্ট, একজন হলে যদি সাবজেক্ট হয়, এবং সেটা যদি সিম্পল প্রেজেন্টে হয়, প্রেজেন্ট টেন্সে, তখন এটা ভার্বের সাথে এস যুক্ত হয়ে যাবে। ভার্বের সাথে এস যুক্ত হওয়া মানে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হওয়া। ভার্বই এমন একটা ওয়ার্ড যেটার সাথে এস যুক্ত হলে এটা সিঙ্গুলার ফর্মটাকে রিপ্রেজেন্ট করে। নাউনের সাথে যদি এস যুক্ত হয় সেটা কিন্তু প্লুরাল ফর্ম অফ নাউনটা বলে, তাই না? বয়, আ বয়, দ্য বয়েজ। তো এই বিষয়টা একটু খেয়াল রাখার বিষয়। আমরা প্রেজেন্ট সিম্পলই কিন্তু আমাদের মোস্ট অফ দ্য কেসেসে আমাদের প্রেজেন্ট সিম্পলটা খুব ভালোভাবে শিখে নিতে হয়, এবং এটা আমাদের অনেক ব্যবহার আসে। এটাকে খেয়াল করে নিতে হবে কোন কোন সিচুয়েশনে প্রেজেন্ট সিম্পল আমরা ব্যবহার করছি। ওকে,
কিভাবে আমরা অ্যাকশন ভার্ব এবং স্টেটিভ ভার্বগুলো আমরা সিম্পল টেন্সে কারেক্টলি ব্যবহার করব এটা আমরা এখন শিখব। ওকে, we use the simple present tense to talk about facts, opinions, beliefs, habitual actions, daily routine, regular activities, permanent situation and general truth. এগুলো এই সিচুয়েশন আমরা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। It describes actions or states that are true in general or happen regularly rather than actions happening at this moment. মানে এই মুহূর্তে কি কিছু ঘটতেছে এটাকে আমরা আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে না, ওটার জন্য আবার প্রোগ্রেসিভ প্রেজেন্ট, সিম্পল প্রোগ্রেসিভ প্রেজেন্টে আমরা ব্যবহার করি, তাই না? সেটা আমরা আরেকটু পরে আসছি। সো প্রথমে আগে আমরা কিভাবে সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচারটা বা প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচার কিভাবে আমরা ব্যবহার করব সেটা একটু দেখে নেই। তাহলে আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করব? যেখানে এক্সপ্রেস করব আমরা কোনো অপিনিয়ন, আমরা বলবো আই বিলিভ, আই এম বিলিভিং না, আই হ্যাভ বিলিভ না। সো আপনার অপিনিয়ন যদি জানতে চাওয়া হয়, আই থিঙ্ক, আই বিলিভ, এভাবে আসবে সেন্টেন্সটা, আই এম বিলিভ না। সো পার্সোনাল বিলিভ, ফ্যাক্টস, জেনারেল ট্রুথ, হ্যাবিটস, ডেইলি রুটিন, রেগুলার অ্যাক্টিভিটিস, পার্মানেন্ট সিচুয়েশন, টাইম টেবলস অ্যান্ড শিডিউলস, ইনস্ট্রাকশনস অ্যান্ড ডিরেকশন। আপনাকে যদি কেউ টাইম টেবল জিজ্ঞাসা করে তাহলে আপনি কোন টেন্স, কোন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করবেন? এই সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। কোথাও কেউ যদি ইনস্ট্রাকশন জানতে চায়, কেউ যদি ডিরেকশন জানতে চায়, এটা আপনি পাস্ট টেন্সও হয়ে যাবে না, এটা কন্টিনিউয়াসও হবে না, অন্য কোনো টেন্স হবে না। এইরকম সিচুয়েশনগুলো রিপিটেডলি আমি বলছি, আগেও বলছি, আগের স্লাইডেও বলছি, এই সিচুয়েশনগুলোতে আমরা এই সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। স্ট্রাকচারগুলো কি দেখেন, এখানে আর কিছু জেনে নিতে হবে। যেমন হচ্ছে স্টেটিভ ভার্ব আছে, সেগুলো কি? স্টেটিভ ভার্ব আর ভার্বস দ্যাট ডেসক্রাইবস আ স্টেট। যেমন কোনো কিছু হওয়া, আপনি কারো পরিচয় দিতে চান, আপনি কোন টেন্সে ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, সেখানে কোন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করবেন? আপনি বলছেন ও আমার ফ্রেন্ড, তাই না? উনি এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক। আপনি এই যে যাকে পরিচয় দিচ্ছেন, এটা জায়গাটা হচ্ছে একটা স্টেট বোঝায়, ওই এক্সপ্রেশনটা বা ওই মানুষের একটা স্টেট বোঝায়। এটা কিন্তু অ্যাকশন ভার্ব না। অ্যাকশন ভার্ব কি? যেটা কোনো কিছু করা হয়। আর এটা হচ্ছে একটা স্টেট, একটা অবস্থা, একটা আইডেন্টিটি। হ্যাঁ, তো সেই বিষয়টা বুঝবেন। কন্ডিশন, ফিলিং, পজিশন, রিলেশনশিপ, opinion or mental state rather than an action. They tell us what someone or something is, or someone or something has, or what someone something feels like, or believes, or knows. Not what they are doing. তারা কি করে এইটা বিষয় কিন্তু এখানে এই স্ট্রাকচার বলে না। এটা অ্যাকশন ভার্বের মতো না। Unlike action verb, stative verb usually do not describe activities that are happening. আচ্ছা, এগুলো স্টেটিভ ভার্বগুলো দেখেন কি? বি ভার্বগুলো অ্যামিজার, প্রেজেন্ট টেন্সে যদি ব্যবহার হয় তাহলে এটার জন্য আমরা অ্যামিজার ইউজ করব। আমরা প্রেজেন্ট সিম্পলটা আলোচনা করছি, এই জন্য অ্যামিজারটা রেখেছি। বি ভার্ব কিন্তু ওয়াজ ওয়্যার এগুলো আছে, উইল বি, শ্যাল বি, বিন, এগুলো সবই বি ভার্ব। বি ভার্বের এখানে স্টেটিভ ভার্ব। তাহলে আপনাকে যদি আপনি পরিচয় দেন, আপনি একজন ডক্টর, কি বলবেন? আই এম এ ডক্টর। সিম্পল, এটা প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচার। ইনি আমার বাবা, হি ইজ মাই ফাদার, তাই না? ইউ আর আ গুড স্টুডেন্ট। এইভাবে আমরা অ্যামিজার ব্যবহার করব। উই আর ফ্রেন্ডস, আমরা সবাই বন্ধু, তাই না? সো এই হচ্ছে আমাদের স্টেটিভ ভার্বের বি ভার্ব। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পলে আমরা এটা ইউজ করব। পজিশন যদি বোঝায়, পজিশন যে আপনার কোনো কিছু আছে, আপনার একটা ল্যাপটপ আছে, তাই না? সো এইরকম যদি বোঝায় আপনার একটা বিড়াল আছে, বা আপনার বাবার একটা বিড়াল আছে, তাহলে কি হবে? মাই ফাদার হ্যাজ এ ক্যাট, আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ল্যাপটপ। এইরকম ভাবে আমরা পজিশন বোঝাই। এগুলো প্রেজেন্ট সিম্পল। সো পজেস, ওন করা হয় বা বিলং করা বোঝায়। ফিলিংস অ্যান্ড ইমোশন ক্ষেত্রে লাভ, প্রেফার, নিড। আই লাভ মাই মাদার, এভাবে প্রেজেন্ট সিম্পল। আই এম লাভ মাই মাদার না, আই লাভ মাই মাদার। সো এখানে ভার্বটা সরাসরি আসবে, প্রেজেন্ট ফর্মে বসবে। কোনো কিছু আপনি যদি বিশ্বাস করেন এবং চিন্তা করছেন, আই নো, আই বিলিভ, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড ইউ আর আ জেন্টলম্যান। সেন্সেস অ্যান্ড
appearances. Appear, sound, smell. It smells sweet. Rose smells sweet, তাই না? এটা কিন্তু past tense হয়ে যায় না, ছোটবেলা থেকে পড়ে আসছেন, এটা প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট, রাইট। এরপরে খেয়াল করেন, আই এম এ টিচার, শি নোজ দ্য আনসার, দে বিলিভ দ্য স্টোরি, হি লাইকস চকলেট, দিস ব্যাগ বিলংস টু মি, উই হ্যাভ 2 cars, দ্য স্যুপ টেস্ট ডেলিশিয়াস, শি সিমস হ্যাপি। এখানে স্ট্রাকচার সেন্টেন্সগুলো দেখেন, এক্সাম্পল হিসেবে আমি লিখেছি, সবগুলো স্টেটিভ ভার্ব, কোনো অ্যাকশন ভার্ব না কিন্তু এগুলো। তাহলে এগুলো আমরা প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করে থাকি, মানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার হচ্ছে। আবার এটাই যদি এমন হতো, আপনি পাস্ট সিচুয়েশন বলতেছেন যে ইউ হ্যাভ জয়েন্ড এ কোর্স, নাও ইউ আর এ স্টুডেন্ট, ইয়া আই ওয়াজ এ টিচার, আই এম এ টিচার, আই ওয়াজ এ টিচার। যদি আপনি পাস্টে বোঝান তাহলে ওয়াজ, যদি প্রেজেন্টে বোঝান তাহলে অ্যাম, যদি ফিউচারে আই উইল বি এ টিচার। এই তো বি ভার্বটা পাস্টে যাচ্ছে, প্রেজেন্টে যাচ্ছে, ফিউচারে যাচ্ছে, আপনার সেন্টেন্স যেটা টেন্স হিসেবে যদি চিন্তা করে থাকেন। কিন্তু আমরা যদি কখনো কোনো ওপিনিয়ন, আমরা বিলিভ, আমরা এসব যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করব। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি গুলো মেইন ভার্ব হিসেবে বসতে পারে, যেমন আই এম এ টিচার, এখানে এমই হচ্ছে মেইন ভার্ব, তাহলে এগুলো স্টেটিভ ভার্ব, এগুলো কোনো অ্যাকশন বোঝায় না। ওকে, ঠিক আছে। জি স্যার। Action verbs are verbs that describe physical action, mental activities, or process that someone or something performs. They show what a person, animal, or thing does. This action can usually be seen, heard, or imagined happening. যেমন run, walk, eat, drink, write, read, এগুলো অ্যাকশন ভার্ব। সো she writes a letter every day, ডেইলি অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে তখন আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। she writes, দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আমি যদি হয় she এর জায়গায় I write a letter, I write poem every day. So they play football on Friday, মানে এটা রেগুলার অ্যাক্টিভিটিস, প্রতি শুক্রবারই তারা খেলে, তাহলে এটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। দে আর প্লে ফুটবল অন ফ্রাইডে না, মনে রাখবেন অনেকের ক্ষেত্রেই এই ব্যাপারটা হয়, বি ভার্বটা এমনি ব্যবহার করে, তারা মনে করে এটা সেন্টেন্স বলতে গেলে ব্যবহার করতে হয়, বা কোনো একটা অজানা কারণ আছে। তো এই বিষয়গুলো যেন ভুল না হয়, আমার জন্য ব্রেইন একেবারে পুরো কনফার্ম একটা ইনফরমেশন তার কাছে থাকে, একটা কনফার্মেশন থাকে যে এটা এভাবে আমাকে বলতে হবে, সেন্টেন্সটা এর ব্যত্যয় হলে ভুল হয়ে যাবে। যেমন হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং, এর রেগুলার অ্যাক্টিভিটিস স্যার। উই স্টাডি ইংলিশ এভরি ইভিনিং, দ্য বেবি ক্রাইজ লাউডলি, চিৎকার করে কান্না করে, তাই না, বাচ্চারা তো কান্না করে। তো এটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। সো এইটা মনে রাখবেন, ইজ সামওয়ান ডুইং সামথিং, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সো অ্যাকশন ভার্ব টেলস আস হোয়াট সামওয়ান ডাজ। ইজ সামওয়ান ডিসক্রাইবিং আ স্টেট, ফিলিং, অপিনিয়ন, পজিশন অর আইডেন্টিটি, তাহলে এটা স্টেটিভ ভার্ব। Stative verb tell us someone is, has, feels, knows, or believes. Someone is a doctor, someone has a cat, তাই না, someone feels happy, এরকম আর কি জায়গাটা আসবে, তাহলে এটা খেয়াল রাখবেন। সিম্পল প্রেজেন্ট টেন্স উইথ আ বি ভার্ব, যেটা স্টেটিভ ভার্ব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখেন, এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন আসতেছে। আম স্টুডেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এটা নাউন ফ্রেজও হতে পারে, এটা অ্যাডজেক্টিভও হতে পারে। যেমন শি ইজ এ ডক্টর, শি ইজ এ ডক্টর, এটা কিন্তু নাউন ফ্রেজ। আবার দে আর হ্যাপি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কে হ্যাপি, তারা, তারা কি হ্যাপি, এটা লিঙ্কিং, সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে। ওকে, সো আই এম এ স্টুডেন্ট, এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে বলতেছে। স্টুডেন্ট কে, আমি কি স্টুডেন্ট, এটাও লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় তখনই যখন লিঙ্কিং ভার্বগুলো আসে। শি ইজ এ ডক্টর, কে ডক্টর, সে কি ডক্টর, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্পর্কে যখন কথা বলে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব এবং কমপ্লিমেন্ট। নেগেটিভ স্ট্রাকচার কি, হেল্পিং ভার্ব, এটা সরাসরি এই ভার্বের পরে নট বসে যাবে, তাহলেই হয়ে যাবে। আই এম নট এ স্টুডেন্ট, হি ইজ নট বিজি, উই আর নট লেট, এরকম ভাবে চলে আসবে। এটাতে বলতে গিয়ে আবার কনফিউজ হবে না যে এখানে কিছু বাদ গেল কিনা। সো সিম্পলি জাস্ট অ্যাসার্ট করা বা নেগেট করা, সেই বিষয়টা আপনার এই
ভার্বের পরে আপনি নট বসিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে যায়। এটার জন্য আর এক্সট্রা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে না, এবং এইটাই এই সেন্টেন্সের মেইন ভার্ব। স্টেটিভ ভার্বের ক্ষেত্রে এভাবেই আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা কি হবে, এটাই হেল্পিং ভার্বটা, এই ভার্বটাই সাবজেক্টের আগে চলে আসবে, তাহলেই হয়ে যাবে, তাই না? আমরা স্ট্রাকচার শিখেছিলাম যে আমরা যখনই ইন্টারোগেটিভ করবো হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এখানে এটাই মেইন ভার্ব, স্টেটিভ ভার্বগুলো, তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে বি ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ, বি ভার্বের ক্ষেত্রে এই বি ভার্বগুলো সাবজেক্টের আগে চলে আসবে এবং এটা প্রেজেন্ট সিম্পল। আই এম লেট, তাহলে আমি যদি জিজ্ঞেস করি আমি কি দেরি করেছি, এম আই লেট? উই আর ফ্রেন্ডস, এটা প্রশ্ন যদি হয় আর উই ফ্রেন্ডস, তাহলে স্ট্রাকচার কিরকম, অ্যাম ইজ আর আসবে, সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, এরপরে ইন্টারোগেটিভ সাইন। ইজ ইট কোল্ড আউটসাইড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি, ইট ইজ কোল্ড আউটসাইড, আপনি স্টেটমেন্ট দিচ্ছেন বাইরে ঠান্ডা। সো আপনি প্রশ্ন করলে ইজ ইট কোল্ড আউটসাইড, এটা নেগেটিভ হলে ইট ইজ নট কোল্ড আউটসাইড। সো নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করা যায় সেটা আমরা একবারে সরাসরি ওটা কন্ট্রাকশন করে ফেলবো, হ্যাঁ, আরন্ট, এভাবে আমরা বলে আসবো। অথবা যদি আমরা ভেঙে করি তাহলে এম এর পরে, ইজ এর পরে, আর এর পরে সাবজেক্ট আসবে, তারপরে নট। ইদার আমরা এই নটটাকে কন্ট্রাকশন করলে তাহলে একবারে সাবজেক্টের আগে আমরা এটা বসাতে পারি, আর যদি নটটাকে কন্ট্রাকশন না করি রিটেন ইংলিশের ক্ষেত্রে, তাহলে আমরা এইভাবে স্ট্রাকচারটা, এটার এই 1 নাম্বার স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি, আর এটা 2 নাম্বার স্ট্রাকচার, ধরেন এটা এভাবে ব্যবহার করতে পারি। ওকে, সো সেন্টেন্সগুলো হচ্ছে এরকম, আরন্ট আই ইউর ফ্রেন্ড, অ্যাম আই নট ইউর ফ্রেন্ড, এভাবে সেন্টেন্সটা ছিল, অ্যাম আই নট ইউর ফ্রেন্ড। সো অ্যাম আর নটকে এটাকে আমরা কি করি, এটা কন্ট্রাকশন হলে আরন্ট হয়ে যায়। ওকে, সো ইজন্ট শি আ টিচার, ইজ শি নট আ টিচার, aren't your parents here, are your parents not here, এভাবে আচ্ছা, aren't your parents here, এটা স্পোকেন ইংলিশে কিন্তু কন্ট্রাকশনটাই আপনার নিয়ম, কন্ট্রাক্টেড করে বলতে হয়। When do we use these verbs? We use the stative verbs have, meaning possession, own and belong, to express possession, ownership, or relationship. These verbs describe a state rather than an action. Affirmative সেন্টেন্সের ক্ষেত্রে, I have a laptop, she has a beautiful house, he has a beautiful wife, she has a handsome husband, intelligent husband, they have 3 children. তো এটা পজিশন বোঝায়, এখানে এই ভার্বটা আসবে। নেগেটিভে কি হবে, I do not have a car, I do not have, এই যে হ্যাভটা কিন্তু আবার হ্যাভের সাথে নট লাগিয়ে দিয়ে না, এই সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ভ্যারিয়েশনগুলো, এই জন্য এটা আলাদাভাবে আবার দেখানো হচ্ছে, একটু খেয়াল করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে আবার আপনাকে নেগেটিভ করার জন্য ডু হেল্পিং ভার্ব লাগবে, কিন্তু বি ভার্ব যেগুলো, স্টেটিভ ভার্ব যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সরাসরি নট ওই ভার্বের সাথেই চলে আসবে, আবার সেটা সাবজেক্ট আগে নিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিন্তু হ্যাভ ভার্বের ক্ষেত্রে কিন্তু সেটা না, তাহলে এখানে ডু ভার্ব নিয়ে আসতে হবে। এই যে স্ট্রাকচারটা এখানে দেখেন, আই ডু বা ডাজ, হি যদি হয় তাহলে ডাজ হবে, আই হলে ডু হবে, উই হলে ডু হবে, দে হলে ডু হবে, ইউ হলে ডু হবে, কিন্তু হি থার্ড পারসন, কোনো নাম, মাই মাদার ডাজ নট, এভাবে আসবে। আর এটা ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, তখন আর মাই মাদার ডাজ নট হ্যাজ হবে না, ডাজ নট হ্যাভ হবে, এভাবে। সো মাই আঙ্কেল ডাজ নট ওন আ ফ্যাক্টরি, মাই আঙ্কেল ওনস আ ফ্যাক্টরি, অর মাই আঙ্কেল হ্যাভ এ ফ্যাক্টরি, এভাবে আপনি এখানে মাই আঙ্কেল ডাজ নট ওন না দিয়ে সহজ করে ডাজ নট হ্যাভ আ ফ্যাক্টরি এভাবে দিতে পারেন। আমি এখানে ওন দিয়েছি, তো এখানে হ্যাভ ভার্ব যদি আপনি মনে করেন যে হ্যাভ ভার্ব দিয়ে ডাজ নট হ্যাভ আ ফ্যাক্টরি এভাবে দিতে পারেন। মাই আঙ্কেল হ্যাজ এ ফ্যাক্টরি, মাই আঙ্কেল ডাজ নট হ্যাভ আ ফ্যাক্টরি, তো এখানে ওন দিয়েও এটা ব্যবহার করা যায়। আই ডু নট হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, আই ডু নট হ্যাভ এ কার। দে ডু নট হ্যাভ এনি পেটস, দে ডু নট হ্যাভ এনি পেটস। তাহলে এই স্ট্রাকচার গেল। এখন এটার ইন্টারোগেটিভও আমরা সেভাবেই করব, এটা ডু ভার্ব চলে আসবে। ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট, আমরা প্রশ্ন করলে কোনো কিছু পজিশন আমরা যদি জিজ্ঞাসা করি তোমার এটা আছে কিনা, ওটা আছে কিনা, তাই তো, জব আছে কিনা। ডাজ শি হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, তার কি ড্রাইভিং লাইসেন্স আছে, মনে করেন একজন ট্রাফিক পুলিশ আরেকজন পুলিশকে হয়তো বললো যে উনি
এক্সিড করেছে, স্পিড এক্সিড করেছে, ওনাকে থামিয়েছেন, তখন সে জিজ্ঞাসা করতে পারে ড্রাইভারের কি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ডাজ শি হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স, ডু দে হ্যাভ এনি কোয়েশ্চেন। এভাবে ইন্টারোগেটিভ করতে পারি আমরা, স্টেটমেন্ট আমরা প্রশ্ন করতে পারি। আমরা তো হয় সেটা কোনো কিছুকে স্টেটমেন্ট দেই, অথবা আমরা নেগেট করি, অথবা আমরা প্রশ্ন করি। তাহলে 3 সিচুয়েশনে এই স্ট্রাকচারগুলো কেমন হবে সেটা বুঝে নেয়া। একটা হচ্ছে স্ট্রাকচার পড়া, মুখস্থ করা, আর এটাকে এক্সিকিউট করতে পারা, শেখার বিষয়টা আমরা আলোচনা করছি। নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে হয় সেটাও হতে পারে। ডোন্ট ইউ হ্যাভ এ মোবাইল ফোন, ডু ইউ নট হ্যাভ এ মোবাইল ফোন। এভাবে আমরা কন্ট্রাকশনটা যদি করি, কন্ট্রাকশন করলে আমার একসাথে ডন্ট ডাজন্ট হবে, আর যদি আমরা কন্ট্রাকশন ছাড়া করি তাহলে ডু ডাজ সাবজেক্টের পরে নট বসবে। ওকে, ডোন্ট ইউ হ্যাভ এ মোবাইল ফোন, ডোন্ট দে হ্যাভ এনাফ মানি, ডু দে নট হ্যাভ এনাফ মানি। এভাবে আসে। ডাজ হি নট ওন দিস কোম্পানি, ওকে, ডাজন্ট হি হ্যাভ দিস কোম্পানি অর ডাজন্ট হি ওন দিস কোম্পানি। এভাবে খুব স্লো যাচ্ছে, কিন্তু বিষয়টা একবারে মাথায় বুঝে নেওয়ার চেষ্টা করেন, যেন এইগুলো আমরা র্যান্ডম রেগুলার বেসিসে আমরা আমাদের আর কোনো প্রবলেম না থাকে এবং কোনো ভুল না থাকে। সেজন্য আমরা কিন্তু এগুলো আগেও পড়েছি, আবারও সেগুলো দেখে নিচ্ছি কিভাবে এগুলো স্পোকেন ইংলিশ আমরা র্যান্ডমলি স্ট্রাকচার বেস করে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করব। ওকে, সো আমরা যদি এখন যাই অ্যাকশন ভার্বের সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হবে। রাইট, ইউজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব উইথ আই, ইউ, উই, দে। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। অ্যাড এস অর ইএস টু দ্য ভার্ব উইথ হি, শি, ইট, কোনো নাম, ম্যারি, দ্য কুইন, আওয়ার ক্যাপ্টেন, মাই ফাদার, সবগুলোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। I read English books every day. She studies at a university. He plays football every afternoon. They live in Dhaka. হ্যাঁ, সেই এইরকম অ্যাকশন ভার্ব আমরা বোঝাচ্ছি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট আসবে, এগুলো আমরা স্ট্রাকচার জানি। আই ডু নট ওয়াচ টেলিভিশন এভরি ডে। শি ডাজ নট লাইক কফি, পছন্দ করে না। উই ডু নট স্মোক, উই আর নট স্মোক, এরকম হবে না সেন্টেন্সটা। উই ডু নট স্মোক। মাই ব্রাদার, এটা কিন্তু একজন, থার্ড পারসন। মাই ব্রাদার ডাজ নট ড্রাইভ আ কার। তো এই হচ্ছে আরো স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু একটা দেখেন, একটা শুধু সিম্পল সেন্টেন্সে আমরা আলোচনা করে যাচ্ছি, বারবার দেখাচ্ছি, বারবার বলছি স্টেটিভ ভার্ব দিয়ে কিভাবে হবে, পজিশন বোঝালে কি কোন ধরনের ভার্ব ব্যবহার হবে, কিন্তু স্টিল ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স। ভার্বের শুধু প্রেজেন্ট ফর্মটা ব্যবহার আমরা করছি। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন অ্যাকশন ভার্ব, ডু ইউ প্লে ফুটবল, ডাজ শি লিভ ইন ঢাকা, ডু দে স্টাডি ইংলিশ। নেগেটিভ ইন্টারোগেটিভ, ডোন্ট ইউ লাইক কফি, আমরা স্টিল ইটস প্রেজেন্ট সিম্পল টেন্স। ডোন্ট ইউ লাইক কফি, ডাজন্ট শি ওয়ার্ক হিয়ার, ডোন্ট দে প্লে ক্রিকেট। হ্যাঁ, এটা নেগেটিভ হচ্ছে। নেগেটিভ হলে হেল্পিং ভার্ব, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ডু ভার্ব ব্যবহার হবে। শুধু মনে রাখবেন স্টেটিভ ভার্ব যেগুলো বি ভার্ব, সেগুলোর সাথে কিন্তু ডু হেল্পিং ভার্ব দিয়ে আপনি নেগেটিভ করবেন না, ওই ভার্বের সাথেই নট বসিয়ে দেবেন, বা ওই ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি ইয়োর স্টুডেন্ট। ওকে, এরপরে আমরা যাব ইন এভরিডে লাইফ পিপল পারফর্ম অ্যাকশন ফর ডিফারেন্ট রিজনস অর গোলস whenever we explain why someone does something or what they want to achieve we are expressing a purpose, যেটা আপনাদের আমি আলোচনা করছিলাম। আমরা কোনো কিছু করার জন্য, কোনো কিছু অ্যাচিভ করার জন্য কোনো কিছু করি, একটা রিজন, আমরা রিজনটাকে ব্যাখ্যা করার জন্য। সো এই লেটস লার্ন how to choose the most appropriate structure to express purpose clearly and naturally, যেটা আমরা শিখেছি। We use purpose structure to explain why someone does something, why, or what goal they want to achieve by performing an action. In other words, they answer the question why. Why do you do this? Why do we exercise in a regular basis? Why do we work hard? Why do we study? Why do you eat? এই যে ভাইয়ের প্রশ্ন, I eat to live. I study to acquire knowledge. I study to succeed in life. এই তো। So এই সিচুয়েশনে when you want to explain why someone does something, which sentence structure should you use? In such cases, English commonly use two natural structure. এই যে
একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স উইথ অ্যান ইনফিনিটিভ অফ পারপাস, ইনফিনিটিভ যে পারপাস টু প্লাস বেস ফর্ম হবে, আর কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হবে সো দ্যাট এর পরে সাবজেক্ট দিয়ে ক্যান অথবা কুড, যেটা বললাম এটা প্রেজেন্ট টেন্সে আর এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে এরপরে অবশ্যই বেস ফর্ম হবে ভার্ব। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো সিম্পল সেন্টেন্স দেখেন, উই স্টাডি টু অ্যাকোয়ার নলেজ, তাহলে সাবজেক্ট অ্যাকশন ভার্ব, সাবজেক্ট বসেছে অ্যাকশন ভার্ব যেটা করেন আপনি। হ্যাঁ, উই স্টাডি হার্ড, এটা অবজেক্ট হতে পারে উই স্টাডি ইংলিশ, উই স্টাডি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টু অ্যাকোয়ার নলেজ ইন ইংলিশ, এরকম হতে পারে। তাহলে অ্যাকশন ভার্ব, এরপরে ভার্বের এখানে যদি ট্রান্সলেটিভ ভার্ব হয় সেটা অ্যাকশন ভার্ব আপনি বসতে পারেন, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে পারেন, প্রিপোজিশন ফ্রেজ বসাতে পারেন, তারপরে কি হবে টু প্লাস বেস ভার্ব। এই হচ্ছে আমাদের ইনফিনিটিভ পারপাস। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট এরপরে অ্যাকশন ভার্ব হবে, তারপরে কি হবে সো দ্যাট আসবে, এর মাঝখানে এর আগে এই স্টাডি ইন ইংলিশ এটা আসতে পারে, অবজেক্ট আসতে পারে, এক্সটেনশন আসতে পারে, তারপরে সো দ্যাট পরের স্ট্রাকচার পরের সেন্টেন্সে, এরপরে সাবজেক্ট আসবে আবার, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স, সাবজেক্ট একবার আসবে, সাবজেক্ট দুইবার আসবে, একাধিক সাবজেক্ট হতে হবে এবং অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ দিতে হবে, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়, এরপরে ক্যান অথবা কুড এর বেস ফর্ম অফ ভার্ব। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। উই ওয়ার্ক হার্ড টু সাপোর্ট আওয়ার ফ্যামিলি, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান সাপোর্ট আওয়ার ফ্যামিলি, এই তো এটা সিম্পল, এটা কমপ্লেক্স। শি এক্সারসাইজেস টু স্টে হেলদি, she exercises to stay healthy. She exercises so that she can stay healthy. I save money to buy a car. I save money to buy a car. I save money so that I can buy a car. He studies hard to get a scholarship. He studies hard so that he can get a scholarship. We planted trees. We planted, খেয়াল করেন, we planted trees. গাছ লাগিয়েছিলাম to protect the environment. We planted trees so that we could, এই দেখেন, তাহলে আগের ভার্বটা যদি পাস্ট হয় পরের ক্লজের ভার্বটাও পাস্ট টেন্স হবে। উই প্ল্যান্টেড ট্রি সো দ্যাট উই কুড প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট, তাহলে আগেরগুলো ক্যান, এটা কেন কুড হলো, আপনি এখানে পার্থক্যটা বুঝতেই পারছেন। এগুলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, আই সেভ মানি, শি এক্সারসাইজেস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই স্ট্রাকচারের ব্যবহার, কোনো কিছু করার উদ্দেশ্য এবং ওয়াইটাকে এক্সপ্লেইন করে। We use an infinitive to base after the main verb to express the purpose of an action. Subject, action, verb, object যদি থাকে to plus base form. Object যদি এটা purpose বোঝায়। We work hard to support our family. She exercises regularly to stay healthy. I went to the market to buy vegetables. I went to the market. They practice every day to improve their English. The teacher explained the lesson to help the students. এইরকম পারপাস বোঝাচ্ছে, ওয়াই দেখেন, ওয়াই ওয়াই ওয়াই, এরকম শত শত সেন্টেন্স দেখে ফেলেন একটা স্ট্রাকচারে, এবং আপনি আপনার পুরো একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড তৈরি করেন যেখানে আপনি এগুলো ব্যাখ্যা করতেছেন। আবার এটাকে কমপ্লেক্স করেন, এখানে যে পাঁচটা সেন্টেন্স আমি লিখেছি এটাকে কমপ্লেক্স করলে কি হবে, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান সাপোর্ট আওয়ার ফ্যামিলি, শি এক্সারসাইজেস রেগুলারলি সো দ্যাট শি ক্যান স্টে ফিট অর হেলদি, শি ক্যান স্টে হেলদি। I went to the market to buy vegetables. I went to the market, I went to the market, I went to the market, এখানে past tense, so that I could buy vegetables. They practice every day to improve their English. They practice every day so that they can improve their English. The teacher explained, past tense, the lesson to help the students. The teacher explained so that he or she could help the students. বুঝতে পেরেছি? এই হচ্ছে আমরা এভাবে এই স্ট্রাকচারটা ব্যাখ্যা করি। তাহলে এই স্ট্রাকচার যদি আপনি প্র্যাকটিস করে ফেলেন এটা আপনার মাথায় বসে যাবে এবং আপনি ব্যবহার করতে পারবেন র্যান্ডমলি, উইদাউট ইভেন থিঙ্কিং টুয়াইস, তাই না? আপনি সিচুয়েশনটা জানেন এবং সিচুয়েশন ওয়াইজ যদি আপনার স্ট্রাকচার মাথায় থাকে তাহলে আপনার স্পোকেন ইংলিশটা ফ্লুয়েন্ট হতে থাকবে। আদারওয়াইজ ইউ উইল স্টার্ট থিঙ্কিং ইন বাংলা, you will making the sentence in Bangla and then try to translate it in English, and sometimes it might be wrong as you don't have the structure in your mind. If you got the structure back in your mind, then you can easily make the sentences. You have the idea what would be the issues to be settled. So সেগুলো আপনি স্ট্রাকচার ওয়াইজ আপনার মাথায় সিচুয়েশন ওয়াইজ স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার ওয়াইজ এক্সপ্রেস করতে হবে, দ্যাটস ইট।
So we use a purpose clause beginning with so that to explain the purpose of an action more explicitly. আরো ডিটেইল করে বলি আমরা, সেই ক্ষেত্রে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটা ব্যবহার করি। The purpose clause usually contains can, could, will, would, depending on the meaning and the time reference. সময় কি কোনটা বলছে, ফিউচার হলে সেখানে ক্যান হতে পারে, উইল হতে পারে। তো এইভাবে আমরা ব্যবহার করি। সাবজেক্ট অ্যাকশন ভার্ব অবজেক্ট যদি থাকে সো দ্যাট সাবজেক্ট ক্যান, এইভাবে আমরা ব্যবহার করি। সো দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা এরপরে সাবজেক্ট অবশ্যই লাগবে, কারণ এটা কমপ্লেক্স ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন আসলে সাবজেক্ট লাগে। সাবঅর্ডিনেটিং ক্লজ সাবজেক্ট ছাড়া হয় না। ওকে, সো কোনো ক্লজই আপনার সাবজেক্ট ছাড়া হবে না, তাই তো? এক্সাম্পলস গুলো দেখেন, আই সেভ মানি সো দ্যাট আই ক্যান বাই এ নিউ ল্যাপটপ, দে প্র্যাকটিস এভরি ডে সো দ্যাট দে ক্যান ইমপ্রুভ দেয়ার ইংলিশ, উই প্ল্যান ট্রি সো দ্যাট উই ক্যান প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট। এখানে আমি প্ল্যান দিয়েছি, আগের স্লাইডে প্ল্যান্টেড ছিল, এই জন্য কুড এসেছিল। হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান গেট আ স্কলারশিপ, দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আরেকটু যদি আমরা পাস্ট পারপাস যদি বোঝাই পাস্টের ক্ষেত্রে, তাহলে সাবজেক্ট অ্যাকশন ভার্ব, এটা পাস্ট ফর্ম হবে। যেমন আই সেভ মানি সো দ্যাট আই কুড বাই এ নিউ ল্যাপটপ, দে প্র্যাকটিসড, এই জাস্ট ভার্বটা পাস্ট হয়ে যাবে, আর এখানে কুড হয়ে যাবে, কুড হয়ে যাবে। she exercised regularly in her college days so that she could stay healthy, এরকম। হ্যাঁ, রেগুলার অ্যাকশন বর্তমানে বোঝাচ্ছে না, পাস্টে করতো। Sometimes we want to describe actions that are happening right now. এখন আমরা চলেন আরেকটা জায়গায় আমরা যাই। এইরকম সিচুয়েশনে এখন যেটা ঘটতেছে, এখন যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, যেটা চলমান ঘটমান, হ্যাঁ ঘটছে আপনার আশেপাশে, এখন যা যা ঘটতেছে, ইনস্টেড অফ টকিং হ্যাবিট, আমরা অভ্যাসের ব্যাপারে না কথা বলে, কোনো জেনারেল ফ্যাক্টসের ব্যাপারে কথা না বলে, যে আমি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠি, এরকম অবস্থা। সো উঠে আমি চা বানাই, এরপরে এখন আমি কি, এটা রেগুলার হ্যাবিট, আমি এখন চা খাচ্ছি, মানে চা পান করছি। তাহলে কি হবে, আই ড্রিঙ্ক টি না, আই এম ড্রিঙ্কিং টি রাইট নাও। সো বর্তমান অবস্থায় যেটা হয়, উই ফোকাস অন অ্যাকশন দ্যাট আর কারেন্টলি টেকিং প্লেস। ইংলিশ ইউজেস দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস or present progressive tense to describe this ongoing situation. Let's take a look at how to describe actions in progress naturally and confidently. So when do we use the present continuous? কখন ব্যবহার করব আমরা এটা? We use the present continuous tense to describe actions or events that are happening at the present moment or around the present time. এখন কিছু ঘটছে। It focuses on activities that are in progress and have not yet been completed. শেষ হয়নি কিন্তু, চলছে। So the present continuous is commonly used to express action happening right now, activities taking place around the present time, temporary situation. The war is going on. The war is going on. So changing or developing situations, planned future arrangements with a future time expression. We are going to এরকম আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে, সাবজেক্ট বি ভার্ব, am is are হবে, এরপরে ভার্বের আইএনজি হবে। আই এম রিডিং আ নোভেল, she is cooking dinner, they are playing football, we are watching the final match of the FIFA World Cup 2026. চলে গেছে এটা, মনে করেন সিচুয়েশন, ওই দিনের কথা বলেন, আমরা সবাই পৃথিবীতে সেই ম্যাচটা দেখছিলাম। ওকে, হি ইজ রাইটিং অ্যান ইমেইল, ইট ইজ রেইনিং আউটসাইড। এভাবে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। নেগেটিভ সেন্টেন্সে কি হবে, জাস্ট নট লেগে যাবে বি ভার্বের পরে। আই এম নট ওয়াচিং টেলিভিশন, শি ইজ নট স্লিপিং, শি ইজ নট স্লিপ না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বি ভার্ব আসে এরপর ভার্ব আইএনজি হবে। দে আর নট স্টাডিং নাও, উই আর নট প্লেইং ক্রিকেট টুডে, হি ইজ নট ইউজিং হিজ ফোন, ইট ইজ নট রেইনিং নাও। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের আগে, এটা তো কমন স্ট্রাকচার, এটা আপনি শিখেছেন। নেগেটিভ করবো আমরা সাবজেক্টে, আমরা ভার্বের পরে নট বসিয়ে দিব, আর আমরা ইন্টারোগেটিভ করবো সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা নিয়ে আসবো। আর বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব, এখানে বি ভার্বটা হেল্পিং ভার্ব, এখানে বি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। Am I speaking too fast? Is she reading a book? Are they playing football? Are you listening to me? Are you sleeping? Is he working today? Or is she working today? Is it raining? এই সিচুয়েশন, এই যে বর্তমানে আমার আশেপাশে যা ঘটতেছে, এখন আপনার আশেপাশে
সারাউন্ডেড, যা কিছু ঘটতেছে, চলমান, যা দেখছেন সবগুলোই কন্টিনিউয়াস স্ট্রাকচার হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাই বেবিজ আর স্লিপিং, ওকে, আই এম অ্যাটেন্ডিং ক্লাস, আই এম লিসেনিং টু দ্য লেকচার, এরকম আপনি যা কিছু করছেন বর্তমানে। নেগেটিভ সেন্টেন্স কি হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ, আরন্ট ইউ কামিং উইথ আস? তুমি কি আসবে না আজকে আমাদের সাথে? এই যে আসছো না। ইজন্ট শি স্টাডিং নাও? সে কি এখন পড়ছে না? আরন্ট দে ওয়েটিং আউটসাইড? ইজন্ট হি ওয়ার্কিং টুডে? আরন্ট উই লিভিং নাও? ইজন্ট ইট রেইনিং? প্রশ্ন করছেন, উত্তর জানতে চাচ্ছেন। So the following words and phrases are commonly used with the present continuous. Now, right now, at the moment, currently, at present, today, this way, these days, at this time. He's staying with his uncle these days. ইদানিং সে তার আঙ্কেলের সাথে থাকছে, মানে এখনো চলমান আছে, তাই না? আগে হোস্টেলে থাকতো, এখন সে তার আঙ্কেলের বাসায় থাকছে। He's staying. Okay. We are currently discussing the project. They are traveling this week. এভাবে হয়, এই সপ্তাহে তারা ট্রাভেল করবে। They are traveling this, এই করছে। I'm working at the moment. She is talking on the phone now. She is busy. So by mastering today's lesson, you will be able to express your opinions, beliefs, and ideas clearly and confidently. Talk naturally about your daily routines and regular activities. Describe people, professions, identify identities, position, and permanent situation accurately. You will be able to explain the purpose behind your actions using both simple and complex sentence structures. Describe actions that are happening around you at the present moment. Ask and answer questions more naturally in everyday conversation. Understand and produce many of the most frequently used sentence patterns in English. Speak with greater confidence by choosing the right sentence structure for different real life situation or simulation. তা আমরা এই জিনিসগুলো আমরা পারবো। দেখেন যে লেসনটা আমরা পড়লাম, একবার চোখ বন্ধ করে চিন্তা করেন এই প্রত্যেকটা জিনিস আমরা এক্সপ্রেস করতে পারবো কিনা। আমি গ্রিন কালার দিয়ে টিক দিয়ে রেখেছি যে এগুলো আমাদের এখন আয়ত্তে কন্ট্রোলে চলে এসেছে। এই সিচুয়েশনগুলো আমরা এভাবে ছোট করে আমরা গ্লিমস করে আমরা আরো পার্ট কিছু শিখে ফেলবো। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে যেন আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, আমরা এরর ফ্রি ইংলিশ যেন আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে উদ্দেশ্য, যে কোন স্ট্রাকচারটা ব্যবহার হবে, কিরকম ভাবে ব্যবহার হবে, নেগেটিভ হলে কি হবে, ইন্টারোগেটিভ হলে কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হলে কি হবে। যে কোনো সিচুয়েশন আপনি যদি ব্যবহার করতে চান, সিচুয়েশনটা কি, কনটেক্সটটা কি, তাহলে সেখানে কোন স্ট্রাকচার স্যুট করবে, এটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার স্ট্রাকচারগুলো, এই বেসিক স্ট্রাকচার, কিন্তু দিস আর দ্য বেসিক স্ট্রাকচার, এবং এগুলোই আমরা মোস্ট অফ দ্য কেসেসে আমরা এই সিচুয়েশনগুলোই ব্যবহার করছি। আর কিছু দু একটা আমরা যদি অ্যাকশন, কমপ্লিটেড অ্যাকশনের কথা বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো আমরা আলোচনা করব নেক্সট আমরা স্লাইডে, আমরা সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এবং ছোট কারণ যতটুকু করব সেটা যেন আমরা কমপ্লিট করতে পারি। তাহলে আমরা কোনো কিছু কেন করি সেটা আমরা স্ট্রাকচার শিখলাম, নেগেটিভ শিখলাম, পাস্ট প্রেজেন্ট সব শিখলাম। আমরা রেগুলার রুটিনের কথা, বিলিভসের কথা, ওপিনিয়নের কথা, এগুলো আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, বলতে পারি, জানাতে পারি, সেটা নেগেটিভ হোক অ্যাফার্মেটিভ হোক, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো, মানে সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো। সো এইগুলো আমরা আজকে এই 8টা টিক মার্ক, আপনি কি মনে করছেন এটা আপনার কাছে অ্যাচিভ আপনি করতে পারলেন কিনা, আপনি এগুলো পারবেন কিনা, আমার সাথে আপনি এগ্রি করছেন কিনা, সেটা আমাকে জানাবেন। Today you learned how to express facts, opinions. দেখেন এগুলো চেকলিস্টটা আপনি চেক করে নেন যেগুলো শিখেছেন কিনা। Then we will sit and we will talk. Express facts, opinions, belief, habits using the simple present tense. Use action verbs and stative verb correctly. Talk about positions using have, own, and belong. আমি own দিয়ে বাক্য দিয়েছি, belong দিয়ে দিয়েছি। Explain the purpose of an action using both simple and complex sentence structures. Describe actions that are happening now, right now, using the present continuous or present progressive tense. Choose the correct sentence structure based on the communicative situation. সেগুলো আমরা আজকে শিখলাম। Fluent English is not about knowing hundreds of grammar rules. It is about recognizing the situation, choosing the correct sentence structure, using the right vocabulary,
অ্যান্ড প্র্যাকটিসিং আনটিল স্পিকিং বিকামস অটোমেটিক। আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে, এটা ন্যাচারাল যতক্ষণ পর্যন্ত না হচ্ছে বলেই যেতে হবে, প্র্যাকটিস করেই যেতে হবে, রেকর্ড করতে হবে, ভিডিও রেকর্ড করেন, পোস্ট করেন, দেখান আমাকে। এটা যতক্ষণ পর্যন্ত আপনার অটোমেটেড না হয়, সাউন্ডটা একদম ন্যাচারাল না হয়, পারফেক্ট হয়ে যায়, আর্টিফিশিয়াল, যতক্ষণ পর্যন্ত এটা মেকানিক্যাল মনে হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করেই যেতে থাকেন, ফ্লুয়েন্ট হয়ে যাবে। জাস্ট আরেকটু এফোর্ট দেন, সামনেই আপনার সেই ডেস্টিনেশনটা যেখানে আপনি নিজেকে একজন ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে, কনফিডেন্ট স্পিকার হিসেবে, এরর ফ্রি ইন ইংলিশ, এই এমন একজন স্পিকার যার ইংলিশ ভুল হবে না, স্ট্রাকচারালি ভুল হবে না, এবং সুন্দর সুন্দর স্ট্রাকচারে কথা বলতে পারবে, সেই ধরনের অবস্থায় না আসা পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। এভরি নিউ সেন্টেন্স স্ট্রাকচার ইউ মাস্টার ব্রিংস ইউ ওয়ান স্টেপ ক্লোজার টু স্পিকিং ইংলিশ ন্যাচুরালি, কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি. Fluently is built one sentence structure at a time. Master the structure, practice it in real life situation, and confidence will follow. আপনি এগুলো ব্যবহার করতে থাকেন, ডেইলি 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 এগুলো কথা বলেন, দেখবেন আফটার 2 weeks আপনি খুব ন্যাচুরালি নিজের মুভমেন্ট, নিজের দাঁড়ানো, নিজের কনফিডেন্স, নিজের অ্যাটিটিউড, নিজের এক্সপ্রেশন, কনফিডেন্স সব কিছু আপনি দেখবেন অন্য লেভেলে চলে গেছে। আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটু একটু করে স্ট্রাকচার প্র্যাকটিস করেন, এটাকে স্ট্রাকচারটাকে মাস্টার করে ফেলেন, স্ট্রাকচার মাস্টার করে ফেলেন। এ প্লাস বি হোল স্কোয়ার কত শত শত অঙ্ক করে ফেলতে পারবেন, ম্যাথ আপনি সলভ করেছেন একটা স্ট্রাকচার, তাই না? আমরা স্ট্রাকচার পড়েছি কত ম্যাথ, অ্যালজাব্রাতে 30-40টা স্ট্রাকচার পড়েছি, আমরা সব ধরনের অঙ্ক ডিল করে ফেলতে পারি, তাই না? এইরকম ভাবে স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। কোন সিচুয়েশন কোনটা ব্যবহার হবে, এটা আপনি যদি এটা চুজ করতে পারেন, চুজ অ্যান্ড পিক, ইউ ক্যান স্পিক। That's it, simple. Okay, so today's homework will be task 1, write about yourself, write 10 sentences about yourself using the simple present tense. Include the following: your daily routine, your hobbies, your likes and dislikes, your profession and studies, your opinions, your habits. Hobbies, habits, সবকিছু। As like I wake up at 6 a.m. or 6 o'clock every morning. আবার এখানে পাস্ট হতে পারে, বাট টুডে আই ওক আপ। এখন আপনি বলতে পারেন স্যার টুডে বললেন, তাহলে আবার ওক আপ বললেন। টুডে আই ওক আপ, কারণ অ্যাকশনটা তো হয়ে গেছে, আজকে সকালে আমি ঘুম থেকে উঠে গেছি। সো আমি প্রতিদিনই 6টায় উঠি, প্রতিদিন, এটা কিন্তু আমার প্রেজেন্ট টেন্স হলো, কিন্তু পার্টিকুলারলি আমি যদি একটা দিনের ঘটনা, বা টুডে আই ওক আপ অ্যাট 4 o'clock ইন দ্য মর্নিং, আজকে সকালে আমি 4টায় উঠেছি, আমি প্রতিদিনই 6টায় উঠি। এই যে রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল। এইরকম ভাবে আপনি এটা 10টা সেন্টেন্স লিখে ফেলবেন নিজের সম্পর্কে। টাস্ক 2, রাইট নেগেটিভ সেন্টেন্সেস, চেঞ্জ দ্য ফলোইং ইনটু নেগেটিভ সেন্টেন্সেস। শি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং, এই যে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করবেন। দে প্লে ফুটবল অন ফ্রাইডেজ, মাই ফাদার ড্রাইভস টু ওয়ার্ক, উই বিলিভ দিস স্টোরি, হি ওনস আ রেস্টুরেন্ট, হি ওনস আ রেস্টুরেন্ট। এটাকে কিভাবে আমরা নেগেটিভ করবো? এগুলোকে ইন্টারোগেটিভ করেন। শি টিচেস ইংলিশ, দে হ্যাভ এ কার, ইউর ব্রাদার স্টাডিজ অ্যাট ইউনিভার্সিটি, হি ওয়ার্কস ইন এ ব্যাংক, দিস ব্যাগ বিলংস টু ইউ। এগুলোকে ইন্টারোগেটিভ করেন। একদম আপনাদেরকে আবার ছোট বাচ্চাদেরকে মতো নিয়ে গেলাম যে আবার এগুলো প্র্যাকটিস করেন, এগুলো হোমওয়ার্ক করেন, ছোট ছোট হোমওয়ার্ক করেন, অ্যাচিভ করেন। দেখেন, ইফ ইউ ক্যান অ্যাচিভ দ্যাট গোল অর দ্য সাকসেস, if you can succeed, if you can see succeeding you in a regular basis, it will boost your confidence, and naturally, gradually, you will become a fluent speaker of English, inshallah. Okay, আরো 5টা সেন্টেন্স আপনি লিখবেন। টাস্ক 4, স্টেটিভ ভার্ব নিয়ে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ওন, বিলং, নো, এভাবে আপনি আরো সেন্টেন্স 5টা লিখবেন, রাইট? টাস্ক 5, complete the sentences. Complete each sentence using to plus base verb. I study hard, কেন? She exercises every morning, কেন? We save money, কেন? He woke up early, কেন? They planted trees, কেন? তারা গাছ লাগিয়েছিল। এগুলোকে আপনারা কমপ্লিট করবেন। ওকে, দিস উইল বি ইয়োর টাস্ক। টাস্ক 6, rewrite the sentences. Rewrite the following using so that plus subject plus can or could verb. We study to acquire knowledge. একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছি, এভাবে লিখবেন। We study so that we can acquire knowledge. এগুলো আপনারা বাকিগুলো করবেন। I work hard to support my family. She exercises to stay healthy. We practice every day to improve our English. He saved money to buy a laptop.
they left early to catch the train. Leftটা কিন্তু এটা past tense আছে, খেয়াল করুন। ওকে, টাস্ক 7, write your own sentences. Write 5 simple sentences expressing purpose, 5 complex sentences expressing purpose. আপনার নিজের জীবনে আপনি কি কি করেন, কেন করেন, সেটা আপনি সিম্পল সেন্টেন্স লিখবেন 5টা আর কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন 5টা, যেটা দিয়েছিলাম। হ্যাঁ, এভাবে টাস্ক করবেন। অ্যান্ড টাস্ক 8, describe what is happening. Look around you. আপনার চারপাশে তাকান, কি কি ঘটতেছে, আপনি কি কি করতেছেন। Write 10 sentences describing what is happening right now. Example, my mother is cooking, my brother is watching television. Task 9, change the sentence for each sentence with negative, interrogative and negative interrogative. প্রত্যেকটা সেন্টেন্সকেই নেগেটিভও করবেন, ইন্টারোগেটিভ করবেন, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। যেমন they are playing cricket. They are not playing cricket. Are they playing cricket? Aren't they playing cricket? এরকম ভাবে। We are learning English. He is driving a car. The children are sleeping. I am writing an email. Okay? So task 9. Task 10. Write a short paragraph. Write a paragraph of 120 to 150 words about your daily life. Your paragraph must include at least 5 simple present sentences, at least 3 present continuous sentences, at least 2 purpose sentences using to plus verb, at least 2 purpose sentences using so that plus can or could, যেটা আমরা শিখেছি আজকে। ওকে, সাজেস্টেড টপিক, আপনাদের এই কি বিষয় প্যারাগ্রাফ লিখবেন সেটা আরো আমি টপিক সাজেস্ট করে দিচ্ছি। মাই ডেইলি রুটিন নিয়ে লিখতে পারেন, আ ডে ইন মাই লাইফ, হাউ আই লার্ন ইংলিশ, মাই ফ্যামিলি, মাই ইউনিভার্সিটি লাইফ, এগুলো নিয়ে আপনারা এই বিষয়ের উপরে লিখতে পারেন। Imagine that an English speaking friend visit your home today. আজকে আপনার বাসায় এসেছে। Write 15 to 20 lines of conversation describing your daily routine, what everyone in your house is doing now, your future goals, and why you study to work hard. Use as many sentence structures from today's lesson as possible. আমি যতগুলো দিয়েছি 10টা 11টা যে আপনাকে এক্সারসাইজ দিলাম, এর বাইরেও আপনি আরো লিখেন, কিন্তু এগুলো অবশ্যই আপনাদের লিখতে হবে। ওকে, সো বিফোর সাবমিটিং ইউর হোমওয়ার্ক আস্ক ইয়োরসেলফ, হোমওয়ার্কটা যখন সাবমিট করবেন তার আগে আপনি নিজেকে প্রশ্ন করবেন, ডিড আই ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট কারেক্টলি, ডিড আই ইউজ অ্যাকশন ভার্বস অ্যান্ড স্টেটিভ ভার্ব কারেক্টলি, ডিড আই রাইট কারেক্ট অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ডিড আই ইউজ টু প্লাস বেস ভার্ব কারেক্টলি টু এক্সপ্রেস পারপাস, ডিড আই ইউজ সো দ্যাট প্লাস ক্যান কুড, যে বেস ভার্ব এরপরে ব্যবহার করতে হয়, correctly use করেছেন কিনা? Did I use the present continuous correctly for actions happening now? Did I check my spelling, punctuation, and capitalization? Did I write complete and meaningful sentences? Remember, grammar becomes fluent speech only through practice. Write carefully, speak your answers aloud, jore jore bolben, and review your mistakes to build lasting confidence. Okay? If you have any question, you can ask. Thank you very much. অনেক প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।